এটা হচ্ছে রেসপিরেশনের পার্ট 2 ভিডিও। তো আগের দিন আমরা বেসিক আইডিয়া নিয়েছিলাম শ্বসন সম্পর্কে, শ্বসন কাকে বলে, শ্বসনের প্রকারভেদ, শ্বসনের স্থল, উদ্ভিদে প্রাণীতে কোথায় কোথায় শ্বসন হয়, সবাত শ্বসন কী, অবাত শ্বসন কী, সন্ধান কী, গ্লাইকোলিসিস, সবাত শ্বসনের 3টে ধাপ, গ্লাইকোলিসিস, ক্রেবস চক্র এবং প্রান্তীয় শ্বসন। ঠিক আছে, গ্লাইকোলিসিস কোথায় হয়, ক্রেবস চক্র কোথায় হয়, সেই সব সম্পর্কে আইডিয়া নিয়েছিলাম। আজকে যেটা থেকে শুরু করব পার্ট 2 ভিডিওটা, সেটা হচ্ছে এটিপির গঠন থেকে বা স্ট্রাকচার অফ এটিপি। তো আমরা জানবো আগে স্ট্রাকচার অফ এটিপি। এটিপির ফুল ফর্ম আমরা সবাই জানি অ্যাডেনোসিন ট্রাইফসফেট। এটিপির ফুল ফর্ম কি? আমরা যদি এটিপির ফুল ফর্মটা ভাঙাই তাহলে কি হবে? অ্যাডেনোসিন, আচ্ছা অ্যাডেনোসিন, অ্যাডেনোসিন, তাই তো? টি ফর ট্রাই আর পি ফর ফসফেট, তাই তো? ফসফেট, অ্যাডেনোসিন ট্রাইফসফেট, তাই তো? তো জিনিসটা কি এখানে কি বুঝতে পারছি? অ্যাডেনোসিন মানে কি? অ্যাডেনোসিন, আমরা অ্যাডেনোসিন জানি কি জিনিস। অ্যাডেনোসিন মানে হচ্ছে একটা নাইট্রোজেন বেস, তাই তো? মানে অ্যাডেনাইন থেকে অ্যাডেনোসিনটা এসছে, ঠিক আছে? অ্যাডেনাইন যেটা নাইট্রোজেন বেস, সেখান থেকে অ্যাডেনোসিনটা এসছে। তো এটা একটা নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ক্ষার, তাই নাইট্রোজেন ঘটিত ক্ষার। ট্রাই মানে 3, আর ফসফেট মানে 3টে ফসফেট গ্রুপ, ঠিক আছে? PO4 3-। তাহলে আমরা যদি বলি যে এটিপির গঠনে কি কি থাকে, তাহলে আমরা এটা বলতে পারি না যে এটিপির গঠনে একটা নাইট্রোজেন বেস থাকবে, মানে অ্যাডেনিন থাকবে। নাইট্রোজেন বেস মানে কি? অ্যাডেনিন, ঠিক আছে? 3টে ফসফেট গ্রুপ থাকবে, আর একটা, আমি জানি যে অ্যাডেনিনটা কিসের গঠন? ডিএনএর একটি মানে নিউক্লিওটাইড, হ্যাঁ? তো এটিপি বলতে গেলে একটা নিউক্লিওটাইড, যেটা, তাহলে এটিপি হচ্ছে একটা নিউক্লিওটাইড, ঠিক আছে? যেটা রাইবোজ সুগার কী কী নিয়ে গঠিত? রাইবোজ শর্করা, রাইবোজ সুগার, ঠিক আছে? নাইট্রোজেন বেস বা অ্যাডেনিন, যাই বলি না কেন, অ্যাডেনিন বলি, অ্যাডেনিন, আর 3টে ফসফেট নিয়ে গঠিত, ঠিক আছে? তাহলে রাইবোজ সুগার, অ্যাডেনিন আর 3টে ফসফেট নিয়ে গঠিত হচ্ছে অ্যাডেনোসিন ট্রাইফসফেট, ঠিক আছে? তাহলে যদি আমি বলি যে অ্যাডেনোসিন ট্রাইফসফেটটা কী করে গঠিত হয়, পরপর ধাপে ধাপে। তো প্রথমে আমরা জানি যে অ্যাডেনোসিন মনোফসফেট, মনো মানে একটা ফসফেট ছিল, তার সাথে একটা অজৈব ফসফেট যুক্ত হয়ে কি গঠন হয়? অ্যাডেনোসিন ডাইফসফেট। আর এই অ্যাডেনোসিন ডাইফসফেটের সাথে একটা, মানে এখানে 2টো ফসফেট গ্রুপ আছে, তার সাথে আরেকটা অজৈব ফসফেট যুক্ত হয়ে এটিপি গঠন করে, ঠিক আছে? তাহলে অ্যাডেনোসিন মনোফসফেটের সাথে একটা ফসফেট যুক্ত হয়ে এডিপি গঠন করছে, মানে ডাইফসফেট গঠন, তার সাথে আরেকটা ফসফেট যুক্ত হয়ে, মানে ডাইয়ের সাথে আরেকটা যুক্ত হয়ে ট্রাই, অর্থাৎ অ্যাডেনোসিন ট্রাইফসফেট গঠন করছে। তাহলে এটাকে যদি একটা স্ট্রাকচারের মাধ্যমে যদি বোঝাই, তাহলে জিনিসটা এরকম হয়। এটা হচ্ছে একটা রাইবোজ সুগার, যার সাথে একটা ফসফেট গ্রুপ যুক্ত আছে, আর এখানে একটা নাইট্রোজেন বেস মানে অ্যাডেনিন যুক্ত আছে। এর সাথে একটা ফসফেট যুক্ত হয়ে কীরকম হবে স্ট্রাকচারটা? এখানে ডাইফসফেট গঠন হবে, এরকম ডাইফসফেট গঠন হবে, এখানে 2টো ফসফেট হয়ে যাবে, তাই তো? একটা ফসফেট ছিল এখানে, তার সাথে আরেকটা ফসফেট যুক্ত হয়ে 2টো ফসফেট হয়ে গেল, এইখানে নাইট্রোজেন বেসটা থাকলো, তার সাথে আরেকটা ফসফেট যুক্ত হয়ে কীরকম হবে? তাহলে 3টে ফসফেট হবে। আর এখানে একটা নাইট্রোজেন, তাহলে এটা হয়ে গেল এটিপি, এটা হলো এডিপি, আর এটা হয়ে গেল অ্যাডিনোসিন মনোফসফেট, ঠিক আছে? তাহলে আমরা যদি বলি যে অ্যাডিনোসিন মনোফসফেট বা অ্যাডিনোসিন ডাইফসফেট বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট কী করে পরপর ধাপে ধাপে
গঠিত হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাডিনোসিন মনোফসফেটের সাথে অ্যাডিনোসিন মনোফসফেট, যেখানে একটা ফসফেট গ্রুপ আছে, একটা নাইট্রোজেন বেস বা অ্যাডেনিন আছে, তার সাথে একটা ফসফেট যুক্ত হয়ে দুটো ফসফেট গঠন হলো, মানে দুটো ফসফেট হলো, তার জন্য এটাকে অ্যাডিনোসিন ডাইফসফেট বলে। এবার এই দুটো ফসফেটের সাথে আরেকটা ফসফেট যুক্ত হয়ে তিনটে ফসফেট গঠন করছে, পরপর যুক্ত হয়ে অ্যাডিনোসিন ট্রাইফসফেট গঠন করছে। অ্যাডিনোসিন মনোফসফেট বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট যাই বলি না কেন, কী নিয়ে গঠিত হয়? রাইবোজ সুগার, অ্যাডেনিন বেস এবং তিনটি ফসফেট গ্রুপ নিয়ে এটিপি গঠিত হয়। এই যে তিনটে ফসফেট গ্রুপ, একটা অ্যাডেনিন আর একটা রাইবোজ সুগার নিয়ে গঠিত হচ্ছে এটিপি। ঠিক আছে, এবার আমাদের জানতে হবে যে এই যে এডিপি থেকে এটিপি গঠন করতে গেলে কত পরিমাণ শক্তি উৎপন্ন হয়? 7.3 কিলো ক্যালোরি শক্তি উৎপাদন হয়। ঠিক আছে, আচ্ছা, এইটুকুই আমাদেরকে জানতে হবে যে 1 মোল, ঠিক আছে, যদি প্রশ্ন আসে যে 1 মোল এটিপির আর্দ্র বিশ্লেষণ করলে কত পরিমাণ শক্তি উৎপন্ন হয়, যদি প্রশ্ন আসে যে 1 মোল, যদি পরীক্ষায় প্রশ্ন আসে 1 মোল এটিপির আর্দ্র বিশ্লেষণ করলে কত শক্তি উৎপন্ন হবে, কত শক্তি বা এনার্জি উৎপাদন হবে, অ্যান্সার হবে 7.3 কিলো ক্যালোরি। ঠিক আছে, তাহলে এটা একটা প্রশ্ন যে 1 মোল এটিপি আর্দ্র বিশ্লেষণ হলে কত পরিমাণ শক্তি উৎপন্ন হবে, অ্যান্সার হবে 7.3 কিলো ক্যালোরি। ঠিক আছে, আচ্ছা, এইটুকু বোঝাতে পেরেছি এটিপি স্ট্রাকচারটা কীরকম, পরপর ধাপে ধাপে কীভাবে এটিপি গঠিত হয় সব বোঝাতে পেরেছি আশা করি। ঠিক আছে, এরপর আমরা জানবো রেসপিরেটরি কোশেন্ট সম্পর্কে বা আরকিউ সম্পর্কে। আরকিউ, একটা সমীকরণ মনে রাখতে হবে আরকিউ জানতে গেলে, যে রেসপিরেটরি কোশেন্ট বা শ্বসন অনুপাত, ফর্মুলাটা কি? একক সময়ে CO2 নির্গমনের পরিমাণ বাই একক সময়ে অক্সিজেন গ্রহণের পরিমাণ। ঠিক আছে, তাহলে আরকিউ মানে কি? একক সময় কার্বন ডাইঅক্সাইড নির্গমনের পরিমাণ বাই একক সময় অক্সিজেন গ্রহণের পরিমাণ, এটা হচ্ছে আরকিউ। এই আরকিউ দরকার হয় কখন? যখন সেখান থেকে আমরা, মানে আরকিউর দ্বারা আমরা কি পরিমাপ করি? আরকিউর দ্বারা আমরা বিএমআরটা পরিমাপ করি, মানে বেসাল মেটাবলিক রেট আরকিউ থেকে আমরা জানতে পারি। আরকিউ মানে কি? একক সময় CO2 নির্গমনের পরিমাণ বা একক সময় CO2 নির্গমনের পরিমাণ এবং একক সময় অক্সিজেন গ্রহণের পরিমাণের অনুপাতকে আরকিউ বা রেসপিরেটরি কোশেন্ট বলে। ঠিক আছে, অর্গ্যানিক অ্যাসিড যেসব খাদ্যে থাকে সেসব খাদ্য আমরা যদি গ্রহণ করি, সেই খাদ্য গ্রহণের ফলে আরকিউ পরিমাণটা আমাদের সবসময় 1-এর থেকে বেশি হবে, মানে এই অনুপাতটা 1-এর থেকে বেশি হবে। যদি জৈব অ্যাসিড বা অর্গ্যানিক অ্যাসিড যে খাবারে থাকে সেই খাবারগুলো যদি গ্রহণ করি, সেই খাবার গ্রহণের ফলে কি হবে? আরকিউর পরিমাণটা 1-এর থেকে বেশি হবে। যদি আমরা গ্লুকোজ জাতীয় খাদ্য মানে ভাঙাই বা কী বলবো শরীরের মধ্যে ভাঙে, যদি কার্বোহাইড্রেট জাতীয় বা গ্লুকোজ জাতীয় খাদ্য, তার ফলে আরকিউয়ের পরিমাণটা কত হয় আমাদের শরীরে? একদম 1 হবে। ঠিক আছে, কোনো বেশি না কম না, একদম গ্লুকোজ মানে হচ্ছে 1, মানে এটা সমান পরিমাণ হয়। একক সময় CO2 নির্গমনের পরিমাণটা যেটা হবে, একক সময় অক্সিজেন গ্রহণের পরিমাণটাও সেটাই হবে। ঠিক আছে, যদি ফ্যাট জাতীয় খাদ্য মানে পরিপাক হয় বা পাচিত হয় মানে শরীরের মধ্যে, তাহলে যে রেসপিরেটরি কোশেন্টের পরিমাণটা হবে সেটা হবে 0.7। ঠিক আছে, যদি প্রোটিন জাতীয় খাবার যদি মানে মেটাবলিজম হয় আমাদের শরীরের মধ্যে, তাহলে আরকিউ পরিমাণটা হবে 0.8। ঠিক আছে, তো এই কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আরকিউর পরিমাণটা কোনটাতে কোনটা হয়। ঠিক আছে, আর যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে একজন সুস্থ ব্যক্তি মিশ্র খাদ্য গ্রহণের
ফলে আর কিউ এর পরিমাণ কত হয়? তাহলে অ্যান্সার হবে 0.85, ঠিক আছে। মিশ্র খাদ্য গ্রহণের জন্য আর কিউ এর পরিমাণটা হয় 0.85, ঠিক আছে। তাহলে রেসপিরেটরি কোশেন্ট কি? বিভিন্ন রেসপিরেটরি কোশেন্টের মানটা কি? অর্গ্যানিক অ্যাসিড বা জৈব অ্যাসিডের ক্ষেত্রে রেসপিরেটরি কোশেন্ট কত হয়? 1-এর বেশি, গ্লুকোজের ক্ষেত্রে 1, ফ্যাটের ক্ষেত্রে 0.7, প্রোটিনের ক্ষেত্রে 0.8। এবং মিশ্র খাদ্য গ্রহণের ফলে একজন সুস্থ ব্যক্তির রেসপিরেটরি কোশেন্টের মান কত হয়? 0.85, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা জানবো গ্লাইকোলিসিস সম্পর্কে। আচ্ছা, গ্লাইকোলিসিস সাধারণত দু রকমের হয়। একটা হয় সবাত গ্লাইকোলিসিস আর একটা হয় অবাত। সবাত শ্বসন, অবাত শ্বসন যেমন আমরা জানি যে সবাত শ্বসনে মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয়, অবাত শ্বসনে মুক্ত অক্সিজেন না, মানে কোনো একটা অক্সিজেনযুক্ত যৌগের অক্সিজেনের প্রয়োজন হয়, কিন্তু সবাত গ্লাইকোলিসিসের ক্ষেত্রে অক্সিজেনের প্রয়োজন হয়, অবাত গ্লাইকোলিসিসের ক্ষেত্রে অক্সিজেনের প্রয়োজন হয় না। এবার অক্সিজেনটা সবাত গ্লাইকোলিসিসে কখন ইউজ হয় আর অবাত গ্লাইকোলিসিসে অক্সিজেনের প্রয়োজন কেন হয় না সেটা আমাদের জানতে হবে। সবাত গ্লাইকোলিসিস মানে হচ্ছে সহজ কথায় গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয় গ্লাইকোলিসিসে, সেটা আমরা জানি। সাইটোপ্লাজমে, কোষের সাইটোপ্লাজমে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। এই পাইরুভিক অ্যাসিডটা কোথায় যায়? ক্রেবস চক্রে যায়, ক্রেবস চক্রে, ঠিক আছে। এই ক্রেবস চক্রে সে কার্বন ডাইঅক্সাইড, জল এবং শক্তি উৎপন্ন করে, ঠিক আছে, ক্রেবস চক্র এবং প্রান্তীয় শ্বসনের মাধ্যমে। এখানে অক্সিজেনের প্রয়োজনটা হয় ক্রেবস চক্রে, ঠিক আছে। তাই জন্য এটাকে সবাত গ্লাইকোলিসিস বলে। এখানে যেমন অক্সিজেনের প্রয়োজন হয় না গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড উৎপাদনের সময়, কিন্তু ক্রেবস চক্রে অক্সিজেনের প্রয়োজনটা হয়, তাই জন্য এটাকে সবাত গ্লাইকোলিসিস বলা হয়। আর অবাত গ্লাইকোলিসিসের ক্ষেত্রে কি হয়? অবাত গ্লাইকোলিসিসের ক্ষেত্রে যে পাইরুভিক অ্যাসিডটা উৎপন্ন হয় সেটা অক্সিজেন ছাড়া, অক্সিজেনের প্রয়োজন ছাড়া ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ এনজাইম, ঠিক আছে, ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ এনজাইমের সাহায্যে, ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ এনজাইমের সাহায্যে কী উৎপন্ন হয়? ল্যাকটিক অ্যাসিড। কোথায় উৎপন্ন হয়? পেশিতে উৎপন্ন হয়। আমাদের যে মাসেল আছে শরীরের মধ্যে, সেই মাসেলের মধ্যে ল্যাকটিক অ্যাসিডের তৈরি হয়। তাই জন্য কী হয়? পেশির অবসাদ বা কী বলবো, এটা ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন হয়, মানে পেশির অবসাদ, মানে পেশি ক্লান্ত হয়ে যায় আমাদের শরীরে। তাহলে সবাত গ্লাইকোলিসিস বা অ্যারোবিক গ্লাইকোলিসিস আর অ্যানারোবিক গ্লাইকোলিসিস বা অবাত গ্লাইকোলিসিস জিনিসটা কি? এটাকে বলা হচ্ছে এইরোবিক গ্লাইকোলিসিস, এটাকে বলা হচ্ছে অ্যানারোবিক গ্লাইকোলিসিস। এক্ষেত্রে কি হয়? অক্সিজেন দরকার হয়। কখন দরকার হয়? গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হওয়ার পর, পাইরুভিক অ্যাসিডটা যখন ক্রেবস চক্রে প্রবেশ করে তখন অক্সিজেনের প্রয়োজনটা হয়, ঠিক আছে। দিয়ে কী উৎপন্ন করে? কার্বন ডাইঅক্সাইড, জল এবং শক্তি উৎপন্ন করে, ঠিক আছে। আর অবাত গ্লাইকোলিসিসের ক্ষেত্রে বা অ্যানারোবিক গ্লাইকোলিসিসের ক্ষেত্রে কি হয়? অক্সিজেনের প্রয়োজন হয় না। পাইরুভিক অ্যাসিডটা অক্সিজেনের প্রয়োজন ছাড়াই, অক্সিজেন ছাড়াই ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ এনজাইমের সাহায্যে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। কোথায় তৈরি করে? পেশিতে তৈরি করে, ঠিক আছে। তাহলে গ্লাইকোলিসিসের দুটো টাইপস আমরা বুঝতে পারলাম আশা করি। একটা হচ্ছে সবাত বা এরোবিক গ্লাইকোলিসিস, আর এটা হচ্ছে অবাত বা অ্যানারোবিক গ্লাইকোলিসিস, ঠিক আছে। এরপর আমরা গ্লাইকোলিসিসের পুরো 4টা রিয়াকশান কীভাবে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয় পুরো টেবিলটা জানবো, ঠিক আছে। আচ্ছা, এই টেবিলটা পড়তে গিয়ে আমরা শর্টকাটে জানবো, ঠিক আছে। ফুল ফর্মটা বই থেকে তোরা দেখে নিবি। আচ্ছা, কীরকমভাবে শর্টকাট আমি বলছি, পরপর দেখতে থাক। গ্লাইকোলিসিসের পুরো টেবিলটা, এটা গ্লাইকোলিসিস শুরু করবো আমরা, গ্লাইকোলিসিস, ঠিক আছে। তাহলে ফার্স্টে যেটা গ্লাইকোলিসিস হয় তো গ্লুকোজ, ঠিক আছে, জি মানে হচ্ছে গ্লুকোজ। সেই গ্লুকোজ থেকে কি উৎপন্ন হয়? গ্লুকোজ 6-ফসফেট, ঠিক আছে, এরকমভাবে জানবো। তাহলে ফার্স্টে জি, তারপর মানে জি মানে গ্লুকোজ, সেখান থেকে তৈরি হলো গ্লুকোজ 6-ফসফেট, G6P, তারপর F6P,
মানে ফ্রুক্টোজ 6-ফসফেট, ঠিক আছে। তারপর ফ্রুক্টোজ 1,6-বিস-ফসফেট, ঠিক আছে। আচ্ছা, এইটুকু বোঝাতে পেরেছি। মনে রাখতে হবে এই টেবিলটা বা ফ্লো চার্টটা মনে রাখা টাফ, তাই আমরা যদি এইভাবে শর্টকাটে পড়ি তাহলে আমাদের মনে থাকবে। তাহলে ফার্স্টে কি জি, তারপর G6P, তারপর F6P, তারপর F16BP, মানে গ্লুকোজ 6-ফসফেট, ফ্রুক্টোজ 6-ফসফেট, ফ্রুক্টোজ 1,6-বিস-ফসফেট, ঠিক আছে। এখান থেকে আচ্ছা, এগুলো গ্লুকোজ মানে কয় কার্বন আমরা জানি, 6 কার্বন। এটাও 6 কার্বন, এটাও 6 কার্বন, এটাও 6 কার্বন, ঠিক আছে। এবার এটা দুটো ভাগে ভেঙে যায়। দুটো ভাগে ভেঙে গেলে কয় কার্বন হবে, 6 কার্বনকে যদি দুটো ভাগে ভাগ করি তাহলে 3 কার্বন। এখানে হবে 3PgALD, 3-ফসফোগ্লিসারলডিহাইড, ঠিক আছে। আর এখানে হবে DHAP, ঠিক আছে, DHAP। আচ্ছা, এই অ্যারোটা আছে, এটা উভমুখী অ্যারো হবে, ঠিক আছে, মানে এই রিয়াকশানটা উভমুখী হতে পারে। এটা হচ্ছে উভমুখী চিহ্ন, ঠিক আছে। যদি ভালো করে করতে চাই এটা হচ্ছে উভমুখী চিহ্ন, মানে এখান থেকে ফ্রুক্টোজ 6-ফসফেট থেকে গ্লুকোজ 6-ফসফেটও তৈরি হতে পারে, ঠিক আছে। তাহলে এখানেও হবে উভমুখী অ্যারো, মানে দুটোর মধ্যে উভমুখী অ্যারো হবে। এখান থেকে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট থেকে 3PgLD উৎপন্ন হতে পারে, আর 3PgLD থেকে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেটও উৎপন্ন হতে পারে। তাহলে এইটুকু বোঝাতে পেরেছি গ্লুকোজ 6-ফসফেট, ফ্রুক্টোজ 6-ফসফেট, ফ্রুক্টোজ 1,6-বিস-ফসফেট, এটা দুটো ভাগে ভাগ হয়ে গেল 3PgLD আর ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। এই 3PgLD থেকে এরপর সমস্ত রিয়াকশানগুলি উভমুখী হবে, উৎপন্ন হবে 1,3-বিস-PGA, মানে 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তারপর এটা উৎপন্ন হবে 3PGA, তারপরে উৎপন্ন হবে 2PGA, তারপরে উৎপন্ন হবে 2-ফসফোএনল PA, মানে পাইরুভিক অ্যাসিড, 2-ফসফোএনল পাইরুভিক অ্যাসিড। তারপরে উৎপন্ন হবে পাইরুভিক অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা, আর এগুলো সবগুলোই হবে 3 কার্বন যুক্ত, এগুলো সবই হবে 3 কার্বন, ঠিক আছে। এগুলো সবই হবে 3 কার্বন, ঠিক আছে। আচ্ছা, তাহলে পুরো টেবিলটা আরেকবার প্রথম থেকে বলছি যে ফার্স্টে কী হচ্ছে, এটা গ্লাইকোলিসিসটা কী হয় আমরা আগের দিনই বলেছিলাম যে গ্লাইকোলিসিস মানে হচ্ছে কোষের সাইটোপ্লাজমে ঘটা অক্সিজেনের অনুপস্থিতিতে একটা আংশিক জারণ গ্লুকোজের, তার ফলে কি উৎপন্ন হয়, 2 অণু পাইরুভিক অ্যাসিড এবং 2 অণু এটিপি উৎপন্ন হচ্ছে। তো জিনিসটা কি যে গ্লুকোজ, ঠিক আছে, আমরা এইভাবে বুঝি তাহলে সুবিধা হবে তোদের। আচ্ছা, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6-ফসফেট, তারপর ফ্রুক্টোজ 6-ফসফেট, ফ্রুক্টোজ 1,6-বিস-ফসফেট, দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে 3PgALD, মানে 3-ফসফোগ্লিসারলডিহাইড, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, সেখান থেকে 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 2-ফসফোএনল পাইরুভিক অ্যাসিড আর পাইরুভিক অ্যাসিড, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম গ্লুকোজের জারণে মানে গ্লুকোজের গ্লাইকোলিসিস হওয়ার ফলে কী উৎপন্ন হচ্ছে, পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। কিন্তু এটিপি কোথায় উৎপন্ন হচ্ছে, আমি আগেই বলেছি গ্লাইকোলিসিসে 2 অণু পাইরুভিক অ্যাসিড এবং 2 অণু এটিপি উৎপন্ন হবে। তো এটিপিটা কোথায় কোথায় উৎপন্ন হচ্ছে, কীভাবে উৎপন্ন হচ্ছে, ঠিক কোন রিয়াকশানে এটিপিটা উৎপন্ন হচ্ছে সেটা আমাদের জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে এটিপিটা এখানে ইউজ হচ্ছে, এটিপি এখানে ইউজ হয়ে এটিপি থেকে এডিপি উৎপন্ন হচ্ছে, এটিপি থেকে এডিপি উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। আর এখানে এটিপিটা ইউজ হয়ে এডিপি উৎপন্ন হচ্ছে, তার মানে এখানে এটিপি ভাঙন হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ এটিপিটা এখানে কাজে লাগছে,
তাই তো? এটিপি ভেঙেই তো শক্তি উৎপন্ন হয়। আমি যে বললাম যে এক মোল এটিপি ভাঙলে, 1 মোল পরিমাণ এটিপি ভাঙলে কত কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়? 7.3 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়, তাই তো? তাহলে এটিপি ভাঙলেই শক্তি পাবো, তাই তো? শক্তিটাই সেটা কাজে লাগছে, শক্তিটা ভাঙাতে। তাহলে এই যে এই ধাপটা পুরোটা, এই পুরো ধাপটা, এটা হচ্ছে শক্তি বিনিয়োগকারী দশা। শক্তি বিনিয়োগ হচ্ছে এখানে, শক্তি বিনিয়োগ হচ্ছে, ঠিক আছে? মানে এটিপি ভেঙে শক্তিটা উৎপাদন হচ্ছে, সেই শক্তিটা কোথায়? এখানে এই রিয়াকশানগুলোতে কাজে লাগছে, মানে এই পুরো রিয়াকশানটা, ঠিক আছে? আর এই পুরো রিয়াকশানটাতে শক্তিটা উৎপাদন হচ্ছে কোথায় কোথায় উৎপাদন হচ্ছে? এই যে এখানে উৎপন্ন হচ্ছে, এটিপি থেকে এটিপি, এখানে শক্তিটা উৎপাদন হচ্ছে, এটিপি উৎপন্ন হচ্ছে, ঠিক আছে? আর এখানে উৎপন্ন হচ্ছে এডিপি থেকে এটিপি, ঠিক আছে? আর এখান থেকে এটার আগের ধাপ, লাস্টের আগে জল বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? এখান থেকে রিয়াকশানটা থেকে জল বেরিয়ে যাচ্ছে। আর এখানে NAD+ থেকে NADH+ H+ উৎপাদন হচ্ছে, ঠিক আছে? আমরা কি করে মনে রাখবো কোথায় কি হচ্ছে? তাহলে এখানে আমরা জানবো যে শক্তিটা বিনিয়োগ হচ্ছে, এই পুরো রিয়াকশানটাতে শক্তিটা বিনিয়োগ হচ্ছে, অর্থাৎ এটিপির ভাঙন হচ্ছে। এটিপি ভাঙন মানে এটিপি থেকে এটিপি তৈরি হওয়া, তাই তো? তাহলে এখানে মনে রাখবো শক্তির বিনিয়োগটা কোন কোন রিয়াকশান হচ্ছে? 1 নম্বর রিয়াকশান আর 3 নম্বর রিয়াকশান হচ্ছে। এটা এক নম্বর বিক্রিয়া, এটা 3 নম্বর বিক্রিয়া। আর এখানে শক্তিটা উৎপাদন হচ্ছে, এখানে শক্তি উৎপাদন হচ্ছে। কত কত দশাতে উৎপাদন হচ্ছে? 2 নম্বর আর 5 নম্বর। এই যে 2 আর 5, 4 নম্বরে জল বেরোচ্ছে। 2, 5-এ এটিপি উৎপন্ন হচ্ছে, 2 আর 5-এ এটিপি উৎপাদন হচ্ছে, আর 4 নম্বরে জল উৎপাদন হচ্ছে, ঠিক আছে? আর এখানে NADH+ আর H+ উৎপাদন হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা যদি বলি গ্লাইকোলিসিস প্রক্রিয়ায় কী কী উৎপন্ন হয়? গ্লাইকোলিসিস প্রক্রিয়ায় কী কী উৎপন্ন হয়? 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, 2 অণু এটিপি উৎপন্ন হচ্ছে, 2 অণু NADH+ H+ উৎপাদন হচ্ছে, আর জল উৎপাদন হচ্ছে, ঠিক আছে? এগুলো উৎপাদন হচ্ছে গ্লাইকোলিসিস প্রক্রিয়ায়। 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু এটিপি, 2 অণু NADH+ H+ আর জল উৎপাদন হচ্ছে, ঠিক আছে? আমরা যদি এবার প্রশ্ন করি যে শক্তি বিনিয়োগ দশায় কত অণু এটিপি শক্তি বিনিয়োগ হচ্ছে, তাহলে অ্যান্সার হবে 2 অণু এটিপি শক্তি বিনিয়োগ হচ্ছে, ঠিক আছে? আর যদি প্রশ্ন আসে যে শক্তি উৎপাদন কত হচ্ছে শক্তি বিনিয়োগকারী দশায়, তাহলে অ্যান্সার হবে 4 ATP, ঠিক আছে? তাহলে 4 ATP উৎপাদন হচ্ছে আর 2 ATP বিনিয়োগ হচ্ছে। তাহলে টোটাল কত ATP লাভ হচ্ছে? এই 4 ATP থেকে 2 ATP মাইনাস, মানে হচ্ছে 2 ATP লাভ হচ্ছে। তাই জন্য আমরা বলছি যে গ্লাইকোলিসিস প্রক্রিয়ায় 2 ATP উৎপাদন হচ্ছে, 4 ATP উৎপাদন আমরা বলছি না, কারণ 4 ATPটা তো উৎপন্ন হচ্ছে, তার মধ্যে 2 ATP খরচ হয়ে যাচ্ছে। তাহলে কত উৎপাদন হচ্ছে? 4 থেকে 2 বিয়োগ দিলে 2 ATP, ঠিক আছে? তো এটা হচ্ছে ব্যাপার। তাহলে শক্তি বিনিয়োগকারী দশায় কত পরিমাণ এটিপি বিনিয়োগ হচ্ছে? শক্তি 2 এটিপি। আর শক্তি উৎপাদনকারী দশায় কত অণু এটিপি উৎপাদন হচ্ছে? 4 এটিপি, ঠিক আছে? এবার আমাদেরকে জানতে হবে এনজাইমগুলো সম্পর্কে, এখানে কোন বিক্রিয়াতে কী কী এনজাইম কাজে লাগে, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি এই পরপর রিয়াকশানগুলোকে 1, 2, 3, 4, 5, 6 এরকম করে যদি পরপর নামকরণ করি, ঠিক আছে? তারপরে আমি এনজাইমগুলোর নামগুলো সাইডে সাইডে করছি, তাহলে সুবিধা হবে বুঝতে। 1 নম্বরে যেটা কাজে লাগে সেটা হচ্ছে HK, এরকমভাবেই মনে রাখবো, তাহলে সুবিধা হবে আমাদের মনে রাখতে। 2 নম্বরে রাখবো PHK, IM, HK IM। 3 নম্বরে রাখবো হচ্ছে PHK। 4th নম্বরে রাখবো ALD। 5th নম্বরে রাখবো IM। 6th রাখবো হচ্ছে DG। 7th রাখবো PGK। 8 রাখবো MUT। 9 রাখবো ইনো। আর 10 রাখবো PK, ঠিক আছে? কি কি এইটাকে পরপর যদি আমরা নাম দিই, 1,
2 3 4, ঠিক আছে, সরি 4 5 6 7 8 9 10, ঠিক আছে। পরপর যদি রিয়াকশানগুলো নাম দিই তাহলে 1 নম্বরে কী লাগছে, এইচকে মানে হেক্সোকাইনেজ, তারপর একটা 2-এ কি আইসোমারেজ, পিএইচকে মানে ফসফোহেক্সোকাইনেজ, 4-এ কি অ্যালডোলেজ, 5-এ আইসোমারেজ, 6-এ ডিহাইড্রোজিনেজ, 7-এ ফসফোগ্লিসারোকাইনেজ, 8-এ কি মিউটেজ, 9-এ এনোলেজ, 10-এ পাইরুভিক কাইনেজ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এনজাইমগুলোর নাম, এগুলো হচ্ছে প্রত্যেকটা এনজাইম। মনে রাখতে গেলে এইভাবেই মনে রাখতে হবে শর্টকাটে, এইচকে আইএম, পিএইচকে অ্যালডোলেজ, আইএম ডিজি, পিজিকে মিউট, ইনো, পিকে, ঠিক আছে। এটা মনে রাখার চেষ্টা করতে হবে, যেমন আমাদের 11-এ তোরা কেমিস্ট্রিতে পিরিয়ডিক টেবিল মনে রাখিস, সেভাবে এই এনজাইমগুলোর নামটা পরপর এইভাবেই মনে রাখতে হবে, ঠিক আছে। তো গ্লাইকোলিসিস প্রক্রিয়াটা এখানেই শেষ হচ্ছে, ঠিক আছে। এরপর আমরা জানবো যে পাইরুভিক অ্যাসিডটা যেটা উৎপন্ন হচ্ছে গ্লাইকোলিসিস প্রক্রিয়ায়, সেই পাইরুভিক অ্যাসিডের পরিণতিটা কী হচ্ছে, পাইরুভিক অ্যাসিডটা কোথায় যাচ্ছে এবং তার পরিণতিটা কী হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এটুকু বোঝাতে পেরেছি আশা করি গ্লাইকোলিসিস প্রক্রিয়াটা, ঠিক আছে। পাইরুভিক অ্যাসিডের পরিণতি এবং পাইরুভিক অ্যাসিডটা কোথায় যাচ্ছে, পাইরুভিক অ্যাসিডের ব্যাপারটা কী হচ্ছে, সেটা পার্ট 3 ভিডিওতে দেব, ঠিক আছে। তাহলে এখনও অবধি এই ভিডিওতে আমরা এইটুকু জানলাম যে এটিপির গঠন জানলাম, রেসপিরেটরি কোশেন্টটা জানলাম এবং গ্লাইকোলিসিসের পুরো ছকটা বা টেবিলটা জানলাম, ঠিক আছে।